বিএনপি ওই গুলশানে তারেক রহমানের কার্যালয়ের সামনে নাকি শত শত নেতা কর্মীদের ভিড়। কেউ দেখা করতে পারছেন, কেউ পারছেন না, কেউ 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকে, ডাক পড়ে না। মানে এলাহি কারবার। শক্তিশালী এক এক নেতার নেতৃত্বে যদি কমিটি করা হতো, যে সেখানে যারা অন্যান্য প্রার্থী তাদেরকে বোঝায়, আপনি অ্যাকশন নিলেন, কি লাভ হলো? আপনার সাংগঠনিক পদ নেই, কিন্তু সে বিএনপি মনা, তাকে আপনি কি বহিষ্কার করবেন? সে স্বতন্ত্র হিসেবে দাঁড়ায় গেল, ভোট তো কাটা যাবে আপনার। আপনি ব্যবস্থা নিতে পারবেন তার উপরে যে আপনার দল করে, একেবারে সরাসরি সাংগঠনিক যার পদ। এটা হইল ৭৯টা আসনে বিএনপির বিদ্রোহী ৯২ জন। চিন্তা করছেন? জামাতের একজন। জামাতের এখানে পার্থক্যটা দেখেন, যেখানে 2টা প্রতিদ্বন্দ্বী দল, সেখানে জামাতের মাত্র একজন আছে, আর বিএনপির আছে ৯২ জন। আমি নিজে একটা আপনাদেরকে কাহিনী বলি। আমার খুব একেবারে পারিবারিক সম্পর্ক পর্যায়ের একজন, নামটা আর না বলি, তার ব্যাপারে একটু চেষ্টা করলাম আর কি, যাতে মানে উনি মূলত রাজনীতির প্রতি তার ভালোবাসা আছে, বিএনপির প্রতি তার ভালোবাসা, অবদান সবকিছুই আছে, কিন্তু এটা তার মূল পেশা না। তার পেশা হচ্ছে ব্যবসা। তো আমি তাকে বললাম যে আপনি চেষ্টা করেন, যদি নমিনেশন পান নির্বাচন করেন, আর যদি নমিনেশন না পান তাহলে দরকার নেই। কিন্তু ইতিমধ্যে তার পক্ষে এত বেশি জনস্রোত, সমর্থন, যে স্বাভাবিকভাবে নির্বাচনের সময় তো মানে, আর বিশেষ করে যাদের একটু টাকা পয়সা আছে, মানে এলাকার লোকজন মনে করে যে না, তাকে দিয়ে আমাদের কাজ হবে, আমাদেরও মানে উপকার হবে। তো তাকে একেবারেই মানে বলো যে ঠিক আছে, দল না দিক, আপনি স্বতন্ত্র করেন। এবং সত্যি সত্যি তার মানে জেতার মতন একটা অবস্থানে আছে। কিন্তু কি হইতো সেখানে, যেটা হইতো, বিএনপির প্রার্থী এই স্বতন্ত্র হিসাবে তিনি যদি, যেহেতু দুই বলয় হচ্ছে একই বলয়, বিএনপি বলয়, কাটাকাটি হইতো, জামাতের প্রার্থী জিতে যেত। তো কে জিতলো কে হারলো আমার এটা কনসার্ন না। আমার কনসার্ন ছিল আমার এই আত্মীয় যাতে বিপদগ্রস্ত না হয়। তাই তিনি বলেন যে ঠিক আছে, আমি একটু সম্মানজনকভাবে বিদায় নিতে চাই, আমাকে একটু রিকোয়েস্ট করুন। তো কোনো রিকোয়েস্ট আসে না। এখন তো হুলস্থুল কাণ্ড। বিএনপি ওই গুলশানে তারেক রহমানের কার্যালয়ের সামনে নাকি শত শত নেতা কর্মীদের ভিড়। কেউ দেখা করতে পারছেন, কেউ পারছেন না, কেউ 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকে, ডাক পড়ে না। মানে এলাহি কারবার সেখানে। আমি নিজে দেখি নাই, যারা গেছে তারা একেবারে মানে যারা সৌভাগ্যবান তারাও পরিস্থিতি যা বর্ণনা করছে, তাতে যেটা হলো, বড় দলের যদি বড় শৃঙ্খলা না থাকে, এটা কিন্তু বুমেরাং হয়। তো যাক, অনেক চেষ্টার পর তিনি কোনো রকমে তাকে ওই তারেক রহমানের কার্যালয় পর্যন্ত আনা গেল সত্য, কিন্তু একেবারে শেষ মুহূর্তে তিনি আর দেখা পাননি। তার মতন শুনলাম আরো কয়েকজন একই অবস্থা, সেই সুযোগই আর পাননি, এত ব্যস্ততা। স্বাভাবিকভাবে আমি তো এটা বলি যে তারেক রহমান যদি আরো 15 দিন আগে আসতে পারতেন, তখন পরিস্থিতিটা তিনি নিজে অনুধাবন করে অনেক সিদ্ধান্ত তার অনুকূলে নিয়ে আসতে পারত। তিনি যেটা করতে পেরেছেন, যে খুব পরিচিত ফিগার যেগুলি আছে সেইগুলিকে তিনি মিনিমাইজ করতে পারছেন, কিন্তু এর বাইরেও অসংখ্য নেতাকর্মী ছিল গত 16-17 বছরে, তারা গড়ে উঠছে। সেই অধ্যায়টা হয়তো কোনো না কোনোভাবে মিস হয়ে গেছে, তিনি হয়তো জানেন না। আবার হয়তো তাকে এমন ধারণাও দেওয়া হতে পারে যে জোয়ার উঠলে ওইসব ব্যাপার না, ধানের শীষই আসল। সবসময় ধানের শীষ আসল না, অনেক সময় ব্যক্তিও আসল হয়। ওই এলাকায় কে রিপ্রেজেন্ট হবে, কে আমার এমপি হবে, এটা খুব গুরুতর একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। তখন প্রতীকের থেকে ব্যক্তি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। যাই হোক, অনেক হিসাব নিকাশ তো থাকে। তো যেটা হলো যে তিনি দেখা পেলেন না, আর সময়ও নেই, কারণ আগের দিন প্রতীক গতকাল এসে তার আগের দিনের রাতের কথা বলছি। তারপর তাকে বললাম যে আপনি প্রত্যাহার করেন, যে কোনো পরিস্থিতি হোক। বলে যে আমার সারা জীবনের জন্য রাজনীতি শেষ হবে। শেষ হবে না, কোনো কিছুই শেষ হবে না, কারণ
রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। যাক, তিনি আমার অনুরোধ রাখলেন, কিন্তু সেখানে যে সেই পরিস্থিতির মধ্যেই পড়লেন। শত শত মানুষ তাকে ঘেরাও করলো। তাকে উদ্ধার করার জন্য স্থানীয় বিএনপির নেতারা চেষ্টা চালালেন, লাভ হয়নি। উনি বেরোতে পারলেন না। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি প্রত্যাহার করলেন। আমি শুধু এই একটার কথা বললাম, যেটা আমি নিজে প্রত্যক্ষদর্শী, জাস্ট একান্ত ব্যক্তিগত সম্পর্কের কারণে আমি এইটুক পর্যন্ত ওনার জন্য করছি। কারণ ওনার স্ত্রী আমার যেহেতু বোন একেবারেই, তো তার অনুরোধ আমি উপেক্ষা করতে পারিনি। নতুবা রাজনৈতিক কার্যক্রমে বিএনপি, জামাত হোক, আওয়ামী লীগ হোক, এগুলির ব্যাপারে আমার আগ্রহ নেই। আমার মোট কথা একটাই কথা, ভালো নির্বাচন হবে, ভালো দল ক্ষমতায় থাকবে, ভালো কর্মসূচি থাকবে, তাহলেই আমার উপকার। আমার কারোর শরণাপন্ন হওয়ার দরকার নেই, কারোর কাছ থেকে বিশেষ সুবিধা নেওয়ার দরকার নেই। আমি আমার কাজটা যাতে চালাই যেতে পারি, সেই পরিবেশের একটা দেশ দরকার আমার। যাই হোক, এই যে 92 জন, আমি নিশ্চিত বিএনপি যদি মানে তাদের তো সাংগঠনিক সম্পাদকরা আছে, বিভিন্ন জায়গায় ভাগ ভাগ করা আছে, কিন্তু আমার মনে হয় না সেটা খুব এফেক্টিভ কিছু হয়েছে। আমি নিজের অভিজ্ঞতায় বললাম, এই কেসটা আমার হ্যান্ডেল করার কথা না, এই কেসটা তো বিএনপি নেতাদের এই কথা। যদি 5,000 ভোটও কাটা যায়, এটাও তো পরাজয় হইতে পারে। এইটা বোঝার মতন অবস্থা এখন নাই। তো সেইভাবে যদি 40টা 50টা আসন ওয়ারি যদি খুব শক্তিশালী এক এক নেতার নেতৃত্বে যদি কমিটি করা হতো, যে সেখানে যারা অন্যান্য প্রার্থী তাদেরকে বোঝায়, আপনি অ্যাকশন নিলেন, কি লাভ হলো? আপনার সাংগঠনিক পদ নেই, কিন্তু সে বিএনপি মনা, তাকে আপনি কি বহিষ্কার করবেন? সে স্বতন্ত্র হিসেবে দাঁড়ায় গেল, ভোট তো কাটা যাবে আপনার। আপনি ব্যবস্থা নিতে পারবেন তার উপরেই যে আপনার দল করে, একেবারে সরাসরি সাংগঠনিক যার পদ আছে, সেই পদের বাইরেও তো বিএনপির সমর্থক শুভাকাঙ্ক্ষীর সংখ্যাও তো কম না। তারা দাঁড়ায় গেলে কার ভোট কাটবে? আপনার ভোট কাটবে। আমার মনে হয় না যে এইটা বোঝার মতন এখন অবস্থায় আছে বিএনপি। এত হুলস্থুল একটা কাণ্ড, বিশৃঙ্খল একটা পরিস্থিতি। যেটা ভাগ ভাগ করে নিয়ে যদি নেতারা দায়িত্ব নিয়ে সেটা যদি প্রেজেন্ট করতেন দলের চেয়ারম্যানের কাছে, এবং চেয়ারম্যান যদি সবাইকে শেষ মুহূর্তে, এই যে 92 জন দাঁড়ায় গেল, তাদেরকে ডাকলে যদি ডেকে কথা বলতেন, এখান থেকে আমার বিশ্বাস অর্ধেকের উপর তারা ছেড়ে দিত তারেক রহমানের মুখের কথায়। কারণ আমার কাছে মনে আছে তো তারেক রহমানের একটা বক্তব্যের কথা, কি বলছিল মনে আছে? আবার মনে করাই দিই। তিনি একটা উদাহরণ দিছিলেন যে এক বিচারকের কাছে 2 মা গেল সন্তানকে নিয়ে, দুজনই বলল যে এটা আমার সন্তান। বিচারক বলল যে তাহলে সন্তানকে কেটে ভাগ করে দিই, দুজন নিয়ে যান, কাটলে মারা যাবে, এটা তো জানে দুইজনই। যে প্রকৃত মা সে চিৎকার করে বলল যে না না, মানে আমার সন্তান দরকার নেই, সেই মা সেই নিয়ে যাক, আমি মাঝে মধ্যে একটু দেখতে পারলেই আমি খুশি। তারেক রহমান বললেন যে আপনি কি আপনার দলকে কাটবেন? এইরকম আরো জানি তার কাছে চমৎকার চমৎকার উদাহরণ আছে। যে বেগম খালেদা জিয়ার কথা বলছে, সে আপনাদেরকে ছেড়ে যাননি, সে আপনাদের জন্যই রয়ে গেছেন। তিনি ইচ্ছা করলে অনেক আগেই যে লন্ডনে আমার সঙ্গে আরামে বসবাস করতে পারতেন শেষ সময়। তো তার জন্য সে যদি এত ত্যাগ করতে পারে, আপনারা পারবেন না? তো এই কথাগুলি বললে আমি জানি বিএনপি যারা করে তাদের মধ্যে আবেগের অংশটা 80 ভাগ, যুক্তি 20 ভাগ। আবেগ আপ্লুত হতো এবং অর্ধেকের উপর প্রার্থী প্রত্যাহার করে নিত। বলা কি যায় এই 92 জন বিদ্রোহীর কারণে কয়টা আসন ছুটে যেতে পারে? এখনো বলবো যে প্রতীকে নাম থাকুক, কিন্তু এই বিদ্রোহী সবাইকে নিয়ে তারেক রহমানের বসা উচিত, তাদেরকে অনুরোধ করা উচিত যে ঠিক আছে, মানে এই ব্যস্ততার কারণে আমি সামাল দিতে পারিনি, দল সামাল দিতে পারিনি, অনেকগুলো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে হয়েছে আমাকে, আপনারা দয়া করে বসে যান,
এবং আপনারা করেন। আমি জানি না এই পরামর্শটা আমার দেওয়া উচিত হলো কিনা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।